কখন শুরু করবো তোমরা বলো। আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। 50-51 জন হয়েছে, তোমরা যখন শুরু করবো বলো, আমি আছি। হ্যাঁ।
স্যার প্রায় 10 মিনিট তো হয়ে গেল স্যার, আমার মনে হয় শুরু করা যায় স্যার। ক্লাস কি শুরু করে দিব? জি স্যার। জি স্যার, শুরু করা যায়। 72 কিন্তু মাত্র, আরো তো 50, প্রায় 50 জনের মতো। স্যার তারা না তোমাদের আসলে কিন্তু স্যার কি করার আছে তোমাদের স্যার? কিন্তু আমরা অ্যাটেন্ডেন্স নিচ্ছি, বুঝছো তো? সেগুলো কিন্তু আবার মার্ক কিন্তু তোমাদের ওই অ্যাটেন্ডেন্স অনুসারেই কিন্তু হবে, 10 মার্কসের, যেটা বুঝতে পেরেছো? জি স্যার। তো সুতরাং এটা তো তোমাদেরকে খেয়াল রাখতে হবে, সবাই না আসলে তো তারা ওই অ্যাটেন্ডেন্স মার্কসটা পাবে না, তাই না? জি স্যার। তাহলে শুরু করে দিলাম না? জি স্যার। তাহলে ওই দিন তোমাদেরকে ওপেন চ্যানেল সম্পর্কে আলোচনা করেছিলাম আমরা, তাই না? আজকে দেখো ওই দিন যে আলোচনা করেছিলাম বা যা কথা বলেছিলাম সেটা ওখানে লেখা আছে। কারো কি কোনো বুঝতে সমস্যা আছে কিনা দেখো। An open channel is a conduit in which liquid flows with a free surface. The liquid surface is in contact with the atmosphere, তাই না? সেদিন ওইটাই কথা হচ্ছিল না? তোমরা বলেছিলে এবং আমিও বলেছিলাম, তাই না? জি স্যার। তোমাদেরকে আমি খাতা কলম নিয়ে বসতে বলেছিলাম, তোমরা কি খাতা কলম নিয়ে বসেছো নাকি এমনি এমনি বসেছো শুধু মোবাইল নিয়ে? স্যার আছে স্যার খাতা কলম। কারণ কিছু জিনিস তোমাদেরকে এখন লিখতে হবে, লিখবা, পরে আমি বলবো, তোমরা আমাকে শো করবা। আমি যদি বলি তখন আমাকে শো করবা, জাস্ট ওই ইয়ার সামনে ধরবা, ক্যামেরার সামনে ধরবা, আমি দেখবো। বুঝতে পেরেছো? ওটা ডেফিনেশন গুলো লেখার দরকার নাই, কিন্তু সামনে কিছু ইকুয়েশন থাকবে বা অন্যান্য জিনিসগুলো থাকবে, ফিগার থাকবে। ফিগার গুলো তোমরা নিজে এঁকে নিলে তারপরে ইকুয়েশনটা তোমাদের বুঝতে সুবিধা হবে বা তোমাদের জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে দি লিকুইড কনভেইড by an open channel exerts no pressure other than that caused by its own weight and the pressure of the atmosphere. তাহলে আর ওই দিন যেটা বলেছিলাম, the actual flow is three-dimensional, non-uniform and unsteady state, but the practical purposes the flow is considered one-dimensional, uniform and steady state. Classification of open channel. Based on origin, open channels are of two types. Number one হচ্ছে natural and number two হচ্ছে artificial. ন্যাচারাল চ্যানেলটা হচ্ছে ফাউন্ড ন্যাচারালি ইন দ্য আর্থ সারফেস, এটা আর্থ সারফেসের মধ্যে পাওয়া যাবে। আর এটা সাইজটা ভেরি করবে, ভেরি ইন সাইজ ফ্রম এ টাইনি ওয়াটার প্লেসেস টু লার্জ রিভার্স, মানে ছোট্ট ওয়াটার প্লেসেস থেকে শুরু করে লার্জ রিভার পর্যন্ত। আর যেহেতু ন্যাচারালি হয় সেই জন্য কি হবে, ইউজুয়ালি ইরেগুলার ইন ক্রস সেকশনটা ইরেগুলার হবে। অ্যালাইনমেন্ট এন্ড রাফনেস অফ দ্য স্ট্রিম বেড, মানে যত যাই কিছু আছে সবগুলাই তোমার ইরেগুলার হবে, রেগুলার হবে না। কোনো জায়গায় রাফনেস একরকম হবে, আরেকটু সামনে গেলে রাফনেস আরেক রকম হবে, আরেকটু সামনে গেলে রাফনেস আরেক রকম হবে। এখন রাফনেস যে টার্মটা আসছে, রাফনেস সম্পর্কে তোমরা জানো কিনা? অ্যালাইনমেন্ট সম্পর্কে জানো, তোমরা ইয়াতে পড়েছো, সার্ভিং এ, ক্রস সেকশনও জানো, রাফনেস জানো কিনা? স্যার এবড়ো থেবড়ো আর কি স্যার, উঁচু নিচু। মানে উঁচু নিচু না, উঁচু নিচুর জন্য তোমার যে ফ্লোটা হবে সেই ফ্লোটা কতটুকু বাধাগ্রস্ত হবে সেটা তোমার রাফনেস দিয়া, সেটাকে রাফনেস এর মাধ্যমে সেটা আমরা
বুঝতে পারবো, তাই না? তাহলে কোনো জায়গায় যদি এবড়ো থেবড়ো বেশি হয়, মানে রাফ যদি বেশি থাকে, তাহলে রাফনেস কোএফিসিয়েন্টটা কি বেশি হবে না কম হবে? স্যার বেশি হবে। বেশি হবে। তাহলে আর যদি স্মুথ হবে, তাহলে রাফনেস কোএফিসিয়েন্টটা, রাফ যেহেতু কম হবে, রাফনেস কম হবে মানে হলো রাফনেস কোএফিসিয়েন্টও কম হবে। আর এটা ন্যাচারাল চ্যানেল আমরা কি কি পারপাস ইউজ করতে পারি? নেভিগেশনের ক্ষেত্রে ইউজ করতে পারি, ফ্লাড কন্ট্রোলের ক্ষেত্রে ইউজ করতে পারি, আর এটা হচ্ছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেশন, ইরিগেশন এক্সেট্রা। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেশন বাংলাদেশে কোনো কি প্ল্যান্ট আছে? হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেশনের জন্য কোনো বাংলাদেশে কোনো পাওয়ার প্ল্যান্ট আছে? কাপ্তাই কাপ্তাই তো খুব সম্ভবত স্যার হাইড্রো ইলেকট্রিক। তাহলে একটাই আছে, সেটা হচ্ছে কাপ্তাই, তাই না? জি স্যার। তোমরা হয়তো ফাইনাল ইয়ারে যখন তোমরা ইয়েতে যাবা, ট্যুরে যাবা, সেই সময় ট্যুরে হয়তো তোমাদের সে সুযোগ থাকবে। আমি যখন তোমাদের আতিক স্যার যখন স্টুডেন্ট ছিল, ফাইনাল ইয়ারে ছিল, তখন আতিক আতিক স্যারদেরকে চিনো? জি স্যার। আতিক স্যারদের ব্যাচে, না এখানে আতিক স্যারদের ব্যাচে আর কেউ টিচার হয় নাই। ও হয়েছে আতিক স্যারদের, না আতিক স্যারদের পরের ব্যাচ হয়েছে, হলো রায়হান। আর আতিক স্যারদের, আতিকদেরকে আমরা নিয়ে গিয়েছিলাম। তো তখন আমরা ওই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেশন যেখানে হচ্ছে ওই পাওয়ার প্ল্যান্টে আমরা নিয়ে গিয়েছিলাম। তো তোমাদেরও যদি সুযোগ থাকে তোমরা সেখানে যাবা এবং দেখতে পারবা। এখন দেখো, ওই যেটা আমি বললাম যে ওপেন চ্যানেলের ক্রস সেকশনটা কিরকম হচ্ছে, তাই না? তুমি যে কোনো একটা ন্যাচারাল ক্যানেলে যাবা, যেমন ধরো এখানে, সেখানে এটার যদি ক্রস সেকশন না হয়, তাহলে কি এরকম এরকম একদম এরকম রেগুলার হবে, যেটা তোমার আর্টিফিশিয়ালি বানানো হয়েছে ইঞ্জিনিয়ার ক্রস সেকশনের মতো হবে কি? না স্যার। তা হবে না। সেই জন্য এই দেখো, ন্যাচারাল ওপেন চ্যানেলটা হবে এরকম। তো সেটা একটা ছোট প্যাসেজ, ওইটা যদি তুমি ক্রস সেকশন করো তাহলে সেক্ষেত্রে জিনিসটা হবে এই ধরনের, তাই না? আর যদি আর্টিফিশিয়াল দেখো তাহলে সেটা হবে এরকম। এখন আর্টিফিশিয়াল চ্যানেলস, আর্টিফিশিয়াল চ্যানেলস আর দোজ কনস্ট্রাক্টেড অর ডেভেলপড বাই হিউম্যান এফোর্ট অথবা ম্যান মেড। এখন দ্য হাইড্রোলিক প্রপার্টিজ যখন আমরা জানবো, তো হাইড্রোলিক প্রপার্টিজ গুলা হবে আর্টিফিশিয়াল চ্যানেলের ক্ষেত্রে তোমার আমরা যেরকম চাচ্ছি, যেরকম আমাদের দরকার ডিজাইনটা, আমরা সেই ধরনের আমরা পাবো ওখান থেকে, কারণ আমরা নিজেরাই তৈরি করব। সেজন্য হাইড্রোলিক প্রপার্টিজ অফ সাচ চ্যানেলস ক্যান বি আইদার কন্ট্রোল টু দ্য এক্সটেন্ট ডিজায়ার অর ডিজাইন টু মিট গিভেন রিকোয়ারমেন্টস। এখন আন্ডার ভেরিয়াস সার্কামস্টেন্সেস, এখন আর্টিফিশিয়াল চ্যানেলগুলো আমরা কোথায় করব? আমাদের যখন যেটা যে ধরনের দরকার লাগবে, কোথাও আমাদের ক্যানেল দরকার লাগবে, আমরা সেক্ষেত্রে ক্যানেল করব। কোথাও ফ্লোম দরকার পড়বে, সেখানে আমরা ফ্লোম করব। কোথাও চুট দরকার পড়বে, চুট করব। কোথাও ড্রপ দরকার পড়বে, ড্রপ করব। কালভার্ট দরকার পড়লে, টানেল দরকার পড়বে, সেই সেই জায়গাতে আমরা সেইগুলো জিনিসই করব। সেজন্য যেই সময় যেই কাজগুলোর জন্য যেই কাজ যেটা বানানো হবে, সেটা আবার বিভিন্ন ধরনের নামকরণ করা হয়েছে। যেমন আন্ডার ভেরিয়াস সার্কামস্টেন্সেস in engineering practice, the artificial open channel is given defined names such as canal, flume, chute, drop, culvert, tunnel, etc. তাই না? এইটাকে আবার কোন কোন সময় তোমাদের পরীক্ষায় দেখবে যে আসতেছে, এরকম প্রশ্ন আসে যে আর্টিফিশিয়াল চ্যানেলের ক্লাসিফিকেশন লিখো অথবা ক্লাসিফিকেশনের সংক্ষিপ্ত আকারে বর্ণনা করো। তাহলে তোমাদেরকে বলতে হবে ক্লাসিফিকেশন অফ আর্টিফিশিয়াল চ্যানেল বলে, তখন সেখানে ক্যানেল, ফ্লোম, চোট, ড্রপ, কালভার্ট, টানেল এগুলো তোমাকে 1 বাই 1, 1 2 3 4 5 6 লিখে তোমাকে সেভাবে তোমার সেখান থেকে ওটার বর্ণনা করতে হবে। তোমাকে বুঝতে পেরেছো যে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসের জন্য যে নামগুলো দেওয়া হয়েছে সেটা এরকম। আবার যদি কোনো কারণে পরীক্ষায় যদি আসে যে ক্লাসিফিকেশন করো আর্টিফিশিয়াল চ্যানেলের ক্ষেত্রে, তখন সেক্ষেত্রে আর্টিফিশিয়াল চ্যানেলের ক্লাসিফিকেশন বলে এই নামগুলো 1 2 3 4 5 6 এভাবে দেবা। এই তোমাদের খাতা কলম আনতে বলেছিলাম, সেই খাতা কলমে তোমরা ওই জিনিসটাকেও একটু নোট করে রাখো। স্যার লাস্টে কি ইটিসি দিয়ে দিব 1 2 3 4 5 6 দিয়ে? কিস্তি মানে দেওয়ার দরকার নাই, তুমি যখন যে কটা বর্ণনা দিবে সেই কটাই দিও। এটা আমি এখানে যেহেতু এইগুলো নাম আসতে পারে সেই জিনিসগুলো, সেই কারণে সেখানে আমরা দিয়েছি। স্যার এগুলা কি এক্সপ্লেন করতে হবে? হ্যাঁ, এক্সপ্লেন করতে হবে, মানে এগুলা তোমার সামনে আসতেছি, তুমি আগে ওটুকু বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আসো। এই যে আমি লিখলাম, দেখো ক্লাসিফিকেশন অফ আর্টিফিশিয়াল চ্যানেল দিয়ে আমি তখন করলাম কি, ক্যানেলের নাম দিলাম। এখন ক্যানেলটা হচ্ছে usually long and mild slope channel
built in the ground may be lined or unlined. এই যে একটা টার্ম আসছে, লাইন or unlined. এটা কি তোমরা কেউ জানো লাইন কি আর আনলাইন কি? স্যার একটা সরল রেখা আর একটা আঁকা বাঁকা এরকম কি কিছু স্যার? না, এটা না। লাইন এন্ড আনলাইন কেউ কি জানো? এইটা তোমরা পড়বা হলো ইরিগেশন এন্ড ড্রেনেজ ইঞ্জিনিয়ারিং এ পড়বা পরে। এখন তোমরা শুধু টার্ম দুটো জেনে রাখো, লাইন এন্ড আনলাইন। লাইন হচ্ছে যে চ্যানেলটাকে কংক্রিট, মেশনারি অথবা ব্রিক দিয়ে বানানো হবে, বুঝতে পেরেছো? সেটা হবে তোমার লাইন। আর আনলাইন্ড হবে তোমার মাটির মধ্যে এই মাটিটাকে শক্ত করে কম্প্যাক্ট করে সেখানে তুমি তোমার স্লোপ ঠিক রেখে এবং সাইড স্লোপ ঠিক রেখে ব্যাস স্লোপ ঠিক রেখে তুমি যদি বানাও তাহলে সেটা হবে আনলাইন। তার মানে একটা হবে মাটির তৈরি আর্দেন, তাই না, আর্দেন। আর একটা হবে কংক্রিট, মেশনারি অথবা ব্রিক, সেটা দিয়ে যদি বানাও তাহলে সেটা হবে লাইন। লিখেছো খাতার মধ্যে? স্যার কনক্রিটের পর কি বললেন স্যার? মেশনারি, মেশনারি কি জিনিস জানো না সেটা তো পড়েছো তোমরা, আশা করা যায় তোমরা ফার্ম স্ট্রাকচার কোনো সাবজেক্টে তোমরা পড়েছো সেটা, মেশনারি। খোয়া, ব্রিক কে ভেঙে খোয়া, তারপর মর্টার, এগুলো দিয়ে যখন বানানো হবে মেশনারি। এটা পড়ো নাই তোমরা? এই টার্মটা শোনো নাই? না স্যার। কেন শোনো নাই কেন? তোমাদেরকে তো পড়ানো হয়েছে। আছে স্যার। স্যার মেশিনারি স্যার আছে স্যার, মেটেরিয়াল আছে স্যার। মেশনারি, MASONRY, মেশনারি। আর জি, যারা স্যার। তোমার রাজমিস্ত্রি কাজ করে তাদেরকে বলে মেশন। এই টার্মটা তোমরা অবশ্যই পেয়েছো তোমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এন্ড কনস্ট্রাকশনের মধ্যে এই সাবজেক্টটা পড়ানোর কথা। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস পড়েছো? স্যার কেবলই স্যার। শুরু করছি স্যার, দুইটা ক্লাস হয়েছে স্যার, 2-3। ও শুরু করেছো মাত্র না? আচ্ছা, তাহলে এই টার্মটা পরে পেয়ে যাবা। ওইটা তোমার কেন কেবল শুরু করলা কেন? এই সাবজেক্টে অনেকদিন হয়ে গেল আমরা এই ক্লাস শুরু করেছি 2-2। স্যার এতদিন হয়নি স্যার ক্লাস। আচ্ছা, যাই হোক, তো ওই মেশনারি শব্দটা পাবা। আর হলো কংক্রিট দিয়ে বানাবা অথবা ব্রিক দিয়ে বানানো হবে, সেটা সোজা কথা হলো আদার দেন আর্থ, মানে আদার দেন মাটি, মাটি ছাড়া যেসব জিনিস দিয়ে তুমি ওই ইয়াটুকু বানাবা ক্যানেলটাকে, সেটা হলো লাইন। আর এটা হলো যখন মাটির উপরে বানাবা শুধু মাটি দিয়ে, সেটা হবে আনলাইন। তাহলে এটা কি বলো, লাইন নাকি আনলাইন? এখানে যে চিহ্নটা দেওয়া আছে, এখানে যে ক্যানেলটা দেওয়া আছে, সেটা কি লাইন নাকি আনলাইন? স্যার লাইন। হ্যাঁ বলো, এখানে কি দেখা যাচ্ছে? স্যার প্লাস্টার দেখা যাচ্ছে, তাহলে তো স্যার লাইন হবে। তাহলে কি হবে, লাইন হবে, তাই না? স্যার আর যদি শুধু ব্রিক, শুধু যদি মাটির মধ্যে হইতো তাহলে কি হইতো, সেটা আনলাইন্ড হইতো, তাই না? অনলাইন। তাহলে এটা হলো লাইন। ক্যানেলের পরে আসতেছে হলো ফ্লোম। ওই দিন আমি বলেছিলাম যে চ্যানেল অফ উড, মেটাল, কংক্রিট, এই যে দেখো মেশনারি ইউজুয়ালি সাপোর্টেড অন অর অ্যাবভ গ্রাউন্ড সারফেস টু ক্যারি অ্যাক্রস এ ডিপ্রেশন। মানে এদিক দিয়ে ডিপ্রেশন আছে, তোমার যদি একটা এদিক দিয়ে একটা ন্যাচারাল ওয়ে থাকে, তার উপর দিয়ে যদি তুমি এরকম ভাবে নিয়ে যাও প্যাসেজটাকে, অথবা অনেকটুকু দূরে তুমি নিয়ে আসতেছো দেখো ডিপ্রেশনের মধ্যে সাপোর্ট দিয়ে। আবার ছোট হলে যদি খুব শর্ট ডিস্টেন্সের হয় তাহলে সাপোর্ট না হলেও চলবে, বুঝতে পারছো? ইউজুয়ালি সাপোর্টেড, বাট তুমি যদি সাপোর্ট ছাড়াও যদি নিতে পারো, ছোট হয়, তাহলে সেটাও সম্ভব। তাহলে এটা হচ্ছে ফ্লোম। আর চুট হলো, এই যে দেখো এখানে একটা স্ট্রাকচার করে দেওয়া আছে, ওই পাশে হলো পানি, তুমি এখান থেকে এইখানে পানিটা নিয়ে আসবা, তাহলে এখান দিয়ে যে পরিমাণ পানি যাবে, দেখো এটা সাধারণত কি স্লোপটা কি, খাড়া না, বেশি খাড়া না? জি স্যার। তাহলে এটা হলো স্টিপ। দেখো চ্যানেল হ্যাভিং স্টিপ স্লোপস মানে কি, যেখানে খুব খাড়া স্লোপ থাকে সেই জায়গায় স্ট্রাকচার করে যেভাবে পানিটাকে নিয়ে আসতে হবে সেটা হচ্ছে চোট। আর ড্রপ হলো একই রকম চুটের মতোই, কিন্তু তার শর্ট ডিস্টেন্স, মানে ধরো এতটুকু ডিস্টেন্স থাকবে, এতটুকু ডিস্টেন্স থাকবে না। দেখো ড্রপ হলো সিমিলার টু চোট বাট চেঞ্জ ইন এলিভেশন ইজ এফেক্টেড
ইন এ শর্ট ডিস্টেন্স। এই দেখো এই শর্ট ডিস্টেন্স, এখানে এখানে যে এলিভেশন, এখানে এলিভেশন কি, এখানে এলিভেশন থেকে এখানে এলিভেশন কম না, কম স্যার। এখানে ওয়াটারের হাইটটা বেশি না, এখানে ওয়াটার হাইট কম না। সেখান থেকে পানিটা যখন এখানে নিয়ে আসবা, তখন সরাসরি নিয়ে আসলে কি হবে, সেখানে স্কার হবে, তাই না, ভেঙে যাবে। সেই জন্য এখানে একটা স্ট্রাকচার, শর্ট ডিস্টেন্সের জন্য স্ট্রাকচার করে দেওয়া আছে সেই পানিটাকে সেফলি পাস করার জন্য, এটাকে বলা হবে ড্রপ। আর কালভার্ট, কালভার্ট তো তোমরা ওই দিন পড়েছো বা ওইদিন বলেছিলাম। কালভার্টটা হলো তোমার কভার্ড চ্যানেল ফ্লোয়িং পার্টলি ফুল, comparatively short length, বুঝছো, comparatively short length used to drain water through highways। তোমরা হাইওয়ে দেখেছো কিনা, যে কোনো একটা হাইওয়ে যদি দেখো, দেখবা যে এক পাশে দিয়ে হঠাৎ করে বৃষ্টিপাত হলো অথবা অন্য কোনো প্রকারের পানি আছে, এই পাশের উচ্চতা বেশি, ওই পাশের উচ্চতা কম। তো এখন এটা তো আর হাইওয়ে হয়ে গেছে এদিক দিয়ে, এখন ওটা তো ভেঙে, রাস্তা ভেঙে তো পানি পাস করা যাবে না, সেজন্য ওটা নিচে দিয়ে কালভার্ট করে দেওয়া হয়। সেই কালভার্টটা দেখো এরকম হইতে পারে, আবার এদিক দিয়ে গোল গোল করে দেওয়া থাকতে পারে, পাইপের মতো করে দেওয়া থাকতে পারে। খেয়াল করেছো কিনা তোমরা কোনো সময় হাইওয়ে দিয়ে হাঁটার সময় সাইড দিয়ে খেয়াল করেছো? জি স্যার। তো সেক্ষেত্রে এরকম গোল গোলও হতে পারে, পাইপের মতো হতে পারে, আবার এরকম রেক্টাঙ্গেলও হতে পারে। সেদিক দিয়ে দেখো পার্টলি ফুল, তাই না? পার্টলি ফুল না হয় যদি ফুল ফুল প্রবাহিত হতো তাহলে কি হতো, সেটাকে আমরা কি বলতাম, সেটা হয়ে যেত, তখন আর ওপেন চ্যানেল ফ্লো থাকতো না, তাই না? কি বুঝতে বুঝতে পারছো নাকি বুঝতে পারছো না? জি স্যার। সেদিনকে তো আমি বলেছিলাম, তাই না? ফুল হলে তো স্যার পাইপ ফ্লো হয়ে যাবে। পাইপ ফ্লো হয়ে তখন যাবে সেটা স্যার। পাইপ ফ্লো হয়ে যাবে, তো কালভার্ট। আর যদি টানেল হইতো, এটা বলো, দেখো দেখো এখানে কি লেখা আছে, কম্পারেটিভলি শর্ট লেন্থ। যদি এটা অনেক বড় ডিস্টেন্স হতো তাহলে কি হতো, সেটা ডিস্টেন্স যদি অনেক বেশি হতো তাহলে সেটা হয়ে যেত টানেল, তাই না? এই যে দেখো টানেল, রিলেটিভলি লং কভার্ড চ্যানেল ইউজ টু ক্যারি ওয়াটার অ্যাক্রস এ হিল অর এনি আদার অবস্ট্রাকশনস অন দ্য গ্রাউন্ড। এই দেখো একটা গ্রাউন্ডে অবস্ট্রাকশন আছে, এদিক থেকে একটা লম্বা ডিস্টেন্সের জন্য তুমি সেখানে পাস করবা, তো সেটা হলো তোমার টানেল। তাহলে আমরা আর্টিফিশিয়াল ওপেন চ্যানেলের মধ্যে কয়টা ভাগ করলাম, একজন একটু বলো তো। স্যার 6টা। হ্যাঁ পর বলো। স্যার ক্যানেল, ক্যানেল, হ্যাঁ, ফ্লোম, তারপরে ড্রপ, ফ্লোমের চুপ। পরে চোট, জি স্যার, তারপরে তারপর ড্রপ, কালভার্ট, টানেল। কালভার্ট আর টানেল, তাই না? এই জি 6টা। স্যার। এখন আমরা যাব হলো স্যার ফ্লুমটা একটু আরেকবার একটু দেখালে ভালো হতো স্যার। স্যার ফ্লুমটা একটু আরেকবার দেখালে তোমরা ভালো হতো পাবা, স্যার, নেটওয়ার্ক প্রবলেম ছিল তো। ফ্লোমের তোমাদেরকে স্লাইড শিট দিয়ে দিব আমি। এই যে ফ্লোম, জি স্যার। আচ্ছা এখন হলো আমরা একটা জিনিস শিখবো, সেটা হলো তোমাদের একেবারে ফাইনাল ইয়ার পর্যন্ত কাজে লাগবে যে জিনিসটা এখন তোমরা শিখবা। অলরেডি তোমরা কিছু কিছু জিনিসের একটা ধারণা আছে, যেমন তোমাদের যদি একটা রেক্টাঙ্গুলার চ্যানেল হয়, রেক্টাঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে তার ক্রস সেকশন কেমন হবে, তার ওয়েটেড পেরিমিটার কেমন হবে, তারপর কোনটাকে আমরা ডেপথ অফ ফ্লো বলবো, কোনটাকে স্টেজ বলবো, তারপর আরো কিছু টার্ম আছে যেটা আজকে নতুন শিখবা, সেটা হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস। এখন এই জিনিসগুলোকে আমরা বলবো হলো একটা চ্যানেলের জিওমেট্রি। তাহলে জিওমেট্রিক এলিমেন্টস অফ এন ওপেন চ্যানেল ফ্লো, আমরা এই জিনিসগুলো এখন পড়বো, জিওমেট্রিক এলিমেন্টস অফ চ্যানেল সেকশন। এই চ্যানেল, একটা চ্যানেলের ক্ষেত্রে একটা চ্যানেল আমাদের কি হতে পারে, রেক্টাঙ্গুলার হতে পারে, আবার ট্রাপিজয়েডাল হতে পারে, তাই না? তাহলে রেক্টাঙ্গুলার ক্ষেত্রে কিরকম হবে, তার এরিয়া কেমন হবে, ডেপথ অফ ফ্লো তো একই রকম থাকবে। রেক্টাঙ্গুলার ফ্লোর ক্ষেত্রে কি হবে, এখানে যে পরিমাণ বটম ওয়েট যেটা থাকবে, টপ ওয়েট আমাদের সেম থাকবে, তাই না? আর ট্রাপিজয়েডাল ক্ষেত্রে কি হবে, বটম ওয়েট যা হবে টপ ওয়েট কি সেম হবে? না স্যার। না স্যার। দেখো এটা বরাবর করে তুমি উপরের দিকে যাও, তাহলে এখানে একটু বাড়তি অংশ পাচ্ছ, আবার এখানে বরাবর করে উপরের দিকে যাও, এখানে একটু বাড়তি অংশ পাচ্ছ, তাই না? তাহলে টপ ওয়েট কি হবে, এই বি প্লাস এখানে অংশটুকু আর
এখানের যে অংশটুকু সেটা, তাই না? জি আচ্ছা, স্যার। আবার যদি পেরিমিটার ধরো, ওয়েটেড পেরিমিটার, ওয়েটেড এরিয়া হলে কি হবে দেখো, রেক্টেঙ্গুলার ক্ষেত্রে কি জানো? রেক্টেঙ্গুলার ক্ষেত্রে বি ইন্টু ডি। জি তোমরা স্যার। কিন্তু সেটা ইন্টারমিডিয়েটে পড়েছো। আয়তকারের ক্ষেত্রফল পড়ো নাই? জি স্যার, বি ইন্টু ডি। বি ইন্টু ডি। আর সেটার ক্ষেত্রে ট্রাপিজয়েডালের ক্ষেত্রে হবে ভিন্ন। আচ্ছা, যদি তোমার ওয়েটেড পেরিমিটার ধরো, এইখান পর্যন্ত তোমার ডেপথ অফ ফ্লো আছে, এই পর্যন্ত ডেপথ অফ ফ্লো। এখন ওয়েটেড পেরিমিটার, আচ্ছা জাকিরুল, আমার কাছে তো তোমাদের ওই ইয়া থাকবেই, তোমরা কারা কারা জয়েন করতেছে সবগুলো রেকর্ড আছে। তারপরে তোমরা একটু, তোমাদের দিন ইসলাম স্যার মনে হয় তোমাদেরকে ইয়া করতে বলেছিল, কি জানি বলে, স্ক্রিনশট নিতে বলেছিল। জাকিরুলকে আছো? জি স্যার, আছি স্যার। তাহলে তুমি একটু স্ক্রিনশট নিয়ে রাখো, হ্যাঁ? আচ্ছা স্যার। আচ্ছা, এখন যেটা আমি বলছিলাম, তাহলে দেখো এই ইয়ার ক্ষেত্রে এইখানে তোমার যদি ডেপথ ওয়াটার সারফেস হয়, তাহলে ওয়েটেড পেরিমিটার হলো একটা চ্যানেল কতটুকু পরিমাণ ভিজা থাকবে সেটুকু। হ্যাঁ, ওয়েটেড পেরিমিটার। তাহলে ওয়েটেড পেরিমিটারটা কি হবে তাহলে দেখো, এইটুকু, এইটুকু এবং এইটুকু পর্যন্ত ভিজা। তাহলে আমাদেরকে এইটুকু তো নেওয়ার সুযোগ নাই, তাই না? এইটুকু আর এইটুকু নেওয়ার সুযোগ নাই, তাই না? জি স্যার। তাহলে আমাদের যদি রেক্টাঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে হয়, তাহলে কি হবে, এইটুকু, তার মানে কি, এটা হলো ডেপথ অফ ফ্লো, তার মানে এটা হলো ডি প্লাস বি প্লাস এখানে আরেকটা ডি, তাই না? জি স্যার। তাহলে কি হবে, বি প্লাস 2d হয়ে যাবে, তাই না? ডি। আবার এখানে যদি আসি তাহলে কি হবে, এই দেখো, এইটুকু প্লাস এইটুকু প্লাস এইটুকু, তাই না? জি এখন স্যার। এটা হলো, এইটুকু হলো ডি সরাসরিটা, কিন্তু অ্যাঙ্গেলের জন্য এখানে দেখো একটা সাইড স্লোপ আছে। তোমরা কি আগে কখনো সাইড স্লোপ পড়েছো? জি স্যার। জি সাইড স্যার। স্লোপ হলো এন। এটা এন হতে পারে, ধরতে পারো জেড ধরতে পারো, এম ধরতে পারো, যে কোনো কিছুটা ধরতে পারো। তাহলে আমাদেরকে, তুমি যদি এটা যদি জানো ডি, এই দেখো এইটুকু হলো ডি, তাই না? জি এইটুকু স্যার, ডি হইলে ডেপথ অফ ফ্লো। তোমাকে স্লোপ জানো হলো তুমি এন, তাহলে তোমাকে সেই ক্ষেত্রে এই জিনিসটা বের করতে হবে। এইটা প্রথমে বের করতে হবে, এটা কি, এটা হবে এনডি। আর এনডি যদি এটা জানো, আচ্ছা এনডি কিভাবে হলো বলো তো? ধরো 1 মিটার, যদি 1 মিটার ওঠার জন্য, এটা মানে কি জানো, সাইড স্লোপ মানে হচ্ছে তোমার 1 মিটার উঠলে, 1 মিটার যদি ভার্টিক্যালি যায় তাহলে হরিজন্টালে যাবে হলো এন মিটার। দেখো 1 মিটার যদি হরিজন্টালি, 1 মিটার যদি তুমি ভার্টিক্যালি উঠাও তাহলে হরিজন্টালি যাবে হলো এন মিটার। তাহলে এখন যদি তুমি ভার্টিক্যালি যদি ডি মিটার উঠাও তাহলে হরিজন্টালি কতটুকু হবে? স্যার ডিএন। এনডি মিটার, ডিএন বা এনডি, হ্যাঁ এনডি মিটার। তাহলে এইটুকু হবে তাহলে এনডি, আর এইটুকু হলো তোমার এনডি। এটা যদি এনডি জানো, একটা ত্রিভুজের যদি দুইটা বাহু সম্পর্কে জানো, এটা হলো ডি আর এটা হলো এনডি, তাহলে এই অতিভুজটা বের করতে পারবা না? জি স্যার। এইটা হলো, এইভাবে জি যদি স্যার। ধরো, এইভাবে যদি তুমি আঁকো, এইভাবে আঁকলে এটা হলো 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি হয়, ত্রিকোণমিতি, সিম্পল ত্রিকোণমিতি, এটা যেন ডি, এই বাহুটা এটা যেন এনডি, তাহলে এইটুকু স্লোপটা বের করতে পারবা না? জি স্যার। জি স্যার, বের একটু করতে হবে। পিথাগোরাসের একটু বের করে, যে কোনো একজন একটু বের করে বলো তো কত আসছে। একটা ত্রিভুজ আঁকো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, যেহেতু এটা 90 ডিগ্রি হবে, এখান থেকে সরাসরি এখানে আসছে, তাহলে একটা বাহু হলো ডি আর একটা হলো এনডি, আর অতিভুজটা বাকি রয়েছে। ভূমি পাইলা, লম্ব পাইলা, অতিভুজটা বের করতে হবে। স্যার ডি রুট ওভার 1 প্লাস এন স্কোয়ার। স্যার রুট ওভার এন স্কোয়ার প্লাস 1, জি তাই না? স্যার। তাহলে ডি রুট ওভার এন স্কোয়ার প্লাস, যদি এটা হয় একটার, তাহলে দুটার জন্য কি হবে, 2d রুট ওভার এন স্কোয়ার প্লাস 1, তাই না? যেহেতু আমার এটা পেরিমিটার হলে এইটুক যোগ এইটুক, তাহলে দুইটা একই রকম না?
বুঝো নাই? জি এটা স্যার পাইছো ডি রুট ওভার এন স্কয়ার প্লাস 1, আরেকটা পাইলে এদিকে ডি প্লাস ডি রুট ওভার এন স্কয়ার প্লাস 1, তাহলে কি দুইটা যোগ হয়ে যাবে না? তাহলে কি হবে 2d রুট ওভার এন স্কয়ার প্লাস 1, তাহলে হলো বি প্লাস 2d রুট ওভার এন স্কয়ার প্লাস 1। বুঝেছো? জি স্যার আচ্ছা, এখন তুমি এটার ক্ষেত্রে পেয়েছো হলো এরিয়ার ক্ষেত্রে কি পেয়েছিলা? বি ইন্টু ডি, তাই না? জি স্যার এটার ক্ষেত্রে এরিয়া কি পাবা? ক্রস সেকশনাল এরিয়া পাইতে হলে এই দেখো, এই বাহুর এবং এই বাহু দুইটা যোগ করে 2 দিয়া ভাগ, তাই না? তাহলে এভারেজ হবে, তাই না? তোমরা কিন্তু জি স্যার। পড়েছো জি স্যার দুইটা যোগ করে 2 দিয়া ভাগ ইনটু কি হবে? তার যে হাইট, তাহলে ডি। একজন একটু বের করে দেখাইতে পারবা? আর তুমি জানো এটা হলো বি প্লাস এনডি প্লাস এনডি, স্যার আর এটা হলো বি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র দিয়ে হ্যাঁ বের করতে বলতেছেন হ্যাঁ, স্যার? বলো সূত্র, হ্যাঁ সূত্র দিয়ে বের করো তো। জি স্যার। স্যার উপরের অংশটা কি আর? উপরে যে বাহুটা একটা তো বি স্যার, আরেকটা বি আরটা কি হবে? এইটুকু হলো, এই মাঝের টুকু হলো বি, বুঝতে পারছি স্যার। আর এদিকে থাকবে এনডি, এদিকে থাকলো এনডি, তাহলে কি হলো? বি প্লাস 2ND, তাই না? বি প্লাস 2ND স্যার। না? উপরে জি স্যার, বাহুটা জি বি স্যার। প্লাস 2ND আর নিচের বাহুটা হলো বি, তাহলে এটাকে এভারেজ করো আর ইনটু ডি দাও। স্যার বিডি প্লাস এনডি স্কোয়ার। ঠিক আছে, আরেকজন বলো ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে বিডি প্লাস এন, তাহলে বুঝতে পেরেছো কিনা? একটা বিষয় তোমরা এগুলো কিন্তু করেছো আগে, তাই না? আচ্ছা, এখন আমি আসি। আচ্ছা ধরো, এখন যদি এটা তোমরা এখানে একটা চ্যানেল বিবেচনা করলা, একটা তুমি চ্যানেল নিলা, কিন্তু তুমি যদি এখানে কিন্তু একটা বেঞ্চমার্ক থাকে, তাই না? মানে ড্যাটাম থাকবে। ড্যাটামটা যদি আমরা বিবেচনা করি, ধরো এইখানে যদি আমি ড্যাটাম বিবেচনা করি, এই দুটা ক্ষেত্রে সমান করে নিয়ে যাও ড্যাটাম। ড্যাটাম কিন্তু এই বটমেও আমরা কনসিডার করতে পারি, কিন্তু আমরা কনসিডার করলাম না। সেটা ধরো কনসিডার যদি করি তাহলে সেখানেও আমরা ধরতে পারি, কিন্তু আমরা মনে করে কনসিডার করলাম না ড্যাটাম, এখানে না করে আমরা এখানে করলাম। তাহলে এইটুকু তোমার খাতার মধ্যে লিখো, এই ফিগার দুটো আঁকো, আমি যেটা বলছিলাম ফিগার দুটো আঁকো, আঁকে নিচের দিকে ড্যাটাম সেট করো। একটু এক টান দিয়ে আঁকো, এই তোমাদের কয়েক সেকেন্ড লাগবে আঁকতে। এঁকেছো? এঁকেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, একের নিচে ড্যাটাম দাও। ড্যাটাম দিয়েছো? টান দিয়ে ডাটা দেখা যায় ড্যাটাম লাইন, টান দাও নিচে, অন্য দিকে নিচে একটা ড্যাটাম লাইন দেখো, এখানেও নিচে একটা ড্যাটাম লাইন দেখো। দিয়েছো? টান দিয়েছো? টান দিয়ে জাস্ট ড্যাটাম লাইন লেখো। জি স্যার। আচ্ছা, এখন দেখো এই যে ফ্রি সারফেস আছে না, আমার ওয়াটার সারফেস থেকে ড্যাটাম পর্যন্ত একটা লাইন টানো, টেনে ওখানে ক্যাপিটাল এস দাও, এটা হলো ক্যাপিটাল এস বলো এটাকে। স্যার ডেটাম থেকে ওয়াটার সারফেস পর্যন্ত। হ্যাঁ, একটা তো হলো তোমার বটম থেকে, চ্যানেলের বটম থেকে ওয়াটার সারফেস পর্যন্ত যেটা, সেটা হলো ডেপথ অফ ফ্লো। আর এখন জি, তোমার স্যার। সারফেস থেকে তুমি ড্যাটাম পর্যন্ত দাও, দিয়ে ওখানে একটা এস দাও, ওকে এটাকে স্যার। আমরা বলবো, পরে বলবো স্টেজ বলবো। আচ্ছা,
এঁকেছো যে কোনো একজন আমাকে একটু দেখাও তো দেখি, তোমরা যে আঁকতে পেরেছো আমি একটু দেখবো। এঁকেছো? দেখাও, যে কোনো একজন দেখাও। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখাও দেখাও, যে কোনো একজন স্যার দেখাও। স্যার একটা জিনিস জিজ্ঞেস করতাম, আসলে আমি কিছুক্ষণের জন্য আমার এটা নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি শুনতে পাইনি স্যার আপনার লাস্ট কথাটুকু। শুধু ক্ষেত্রফল পর্যন্ত, ট্রাপিজয়েডাল চ্যানেলে ক্ষেত্রফল পর্যন্ত আমি বের করেছিলাম স্যার, তারপরে আমি স্যার মিস তারপরে করেছি। আমি যেটা বলেছি সেটা হলো, তোমাদের এটা তো হলো চ্যানেল বেড থেকে ওয়াটার সারফেস পর্যন্ত সেটা হলো ডেপথ অফ ফ্লো। হ্যাঁ, এইখান থেকে চ্যানেলের ডেপথ আমরা বললাম যে এই এই চ্যানেলটা তোমার, তার একটা আমরা ডেটাম সেট করবো। ডেটামটা আমরা এইখানেও বসাতে পারি, আবার একটু নিচে, ধরো আমরা নর্মালি ক্ষেত্রে বটমের ক্ষেত্রে নাও হতে পারে, সেজন্য আমরা ডেটাম এখানে ডেটাম ধরে নিই, কল্পনা করে নিই যে এটা নিচে একটু নিচে ডেটামটা আছে, এবং ট্রাপিজয়েডাল ক্ষেত্রে ধরে নিই এটার নিচে একটু ডেটাম আছে। এই ডেটামটাকে আমরা সেট করবো, জাস্ট টান দিয়ে লিখবো এটা হলো ডেটাম লাইন। ডেটাম থেকে এই ওয়াটার সারফেস পর্যন্ত টান দিব, দিয়ে আমি এখানে এস লিখবো, মানে স্টেজ। এইটুকু আমি দেখাবো আর কি, বুঝতে পেরেছো? তো আমাদের এডিশনাল হলো এইটুকু। এখন তোমরা সেটা খাতার মধ্যে লিখে, এই খাতার মধ্যে আমি আঁকতে বলেছিলাম এই চ্যানেলটাকে এঁকে, তারপরে ওইটা ডেটাম লাইন দেখায়া তারপরে তোমাদেরকে আমি বলছি যে কোনো একজন দেখো। ঠিক আছে? এখন বুঝতে পেরেছো তো নাকি? জি স্যার। স্যার আমি আগেই চ্যানেল এঁকেছি, শুধু ডেটাম লাইনটাই দিব এখন। হ্যাঁ হ্যাঁ দেখাও, হ্যাঁ ডেটাম লাইনটা ইয়া করো। ড্র করতে পেরেছো? জি স্যার, করেছি। জাস্ট এরকম একটা ড্র এরকম করে এঁকে বলবা যে সেটা হলো, ওটাকে বলবা, এটাকে বলবা লেখো ডেটাম লাইন। আর এখন এখানে তুমি জাস্ট খালি বলবা
এটাকে বলবা হলো এস এস। এস। এই এসটা ওখানে দূরে সরে গেছে, এখানে এই জায়গায় তুমি জাস্ট বরাবর টান দিয়ে বলবো যে এটা হলো এস। আমি কি এটুকু বুঝাইতে পারছি? জি স্যার জি আচ্ছা, স্যার। তোমরা যে কোনো একজন ফিগার এঁকেছো এরকম দেখাও তো। স্যার আমি এই এসটা ভেতর দিয়ে দিয়েছি। এখানে ভিতরে দিবা, এখানে দিবা, এই বরাবর এখানে। স্যার আমি দেখাচ্ছি আপনাকে, আসলে এই এসটা আপনি তো এই রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের বাইরে আঁকলেন, কিন্তু আমি চ্যানেলের ভেতর দিয়ে দেখাইছি। এই ভিতরে এখানে। জি স্যার। আচ্ছা, এখানে দেখো সমস্যা নাই, তবে বাইরে যে দেখানো ডিটা তুমি ভিতরে দেখাইতে পারো, এসটা বাইরে দেখাইলে ভালো, কারণ ডেটাম লাইন থেকে দিচ্ছি তো সেজন্য। জি স্যার, স্যার দেখাচ্ছি আমি। স্যার দেখানো হয়েছে স্যার। হ্যাঁ দেখতেছি, তারও হ্যাঁ ঠিক আছে। তাহলে তোমাদের ফিগার আঁকা কমপ্লিট হলো। এখন তোমরা আসো, এখন দেখো ডেপথ অফ ফ্লো, যেটা তোমাদের ওই ফিগারে। আচ্ছা, এই জিনিসটা আমি ইয়ে করে দিই। আচ্ছা, ওটা আস্তে আস্তে পরে আমি এটা মুছাই দিব। এখন দেখো ডেপথ অফ ফ্লো ফিগারে যেটা ছিল ডি, ডেপথ অফ ফ্লো, তাই না? ডেপথ অফ ফ্লোটা হলো is the vertical distance of the lowest point of a channel section from the free surface. স্ট্রেসটা হলো, এই দেখো, তার মানে এটার পার্থক্যটা হলো দুটাই ভার্টিক্যাল ডিস্টেন্স, একটা হলো বটম থেকে ফ্রি সারফেস পর্যন্ত, একটা হলো ড্যাটাম থেকে ফ্রি সারফেস পর্যন্ত। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আর টপ উইডথ হলো, এই দেখো টপ উইডথ হলো এই যে এটা, আর এখানে হলো টপ উইডথ হলো এইটুকু। তাহলে রেক্ট্যাঙ্গুলার সেকশনের ক্ষেত্রে বটম উইডথ এবং টপ উইডথ কি হবে? সেম। সেম। বাট ট্রাপিজয়েডালের ক্ষেত্রে বটম উইডথ এবং টপ উইডথ সেম হবে না। সেটা কিভাবে বের করতে হয়? তুমি অলরেডি বের করেছো ক্ষেত্রফল বের করার সময়, তাই না? বা জি আগে স্যার। ওই যে ওয়েটেড প্যারামিটার বের করার সময় বের করেছো। এখন দেখো ওয়েটেড এরিয়া হলো ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ফ্লো। তাহলে সেক্ষেত্রে রেক্ট্যাঙ্গুলার জন্য হবে হলো বিডি, আর ট্রাপিজয়েডালের ক্ষেত্রে তোমরা অলরেডি বের করেছো বি প্লাস এন ডি স্কোয়ার, তাই না? তারপর ওয়েটেড প্যারামিটার, সেটাও আমি তোমাদেরকে তোমরা বের করেছো। ওয়েটেড প্যারামিটার হবে বি, এই যে বি প্লাস এডি এবং এডি, তার মানে হলো বি প্লাস 2d। আর এটা হবে ওয়েটেড প্যারামিটার হবে ট্রাপিজয়েডালের ক্ষেত্রে বি প্লাস বি 2d প্লাস অথবা 2d রুট ওভার n স্কয়ার প্লাস 1। স্কয়ার প্লাস 1। এটা অলরেডি তোমরা বের করেছো। তোমাদের জন্য নতুন হবে এই দুইটা। এটা হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস। হাইড্রোলিক রেডিয়াস ইজ দ্য এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য স্ট্রিম ডিভাইডেড বাই দ্য ওয়েটেড প্যারামিটার। আমরা হাইড্রোলিক রেডিয়াসকে আমরা ডেনোট করব হচ্ছে ক্যাপিটাল আর দিয়ে, এবং সেটার ফর্মুলাটা হচ্ছে a বাই পি। এখন এ তোমরা অলরেডি বের করে ফেলেছো আগেই, পিও তোমরা অলরেডি জানো। তাহলে সেক্ষেত্রে হাইড্রোলিক রেডিয়াস বের করতে পারবো না, জাস্ট a বাই পি। বুঝতে পেরেছো? জাস্ট ফর্মুলা কি? হাইড্রোলিক রেডিয়াস বের করার জন্য হলো a বাই পি। তোমরা a অলরেডি ক্যালকুলেশন করেছো, ফর্মুলা জানো a, আবার পিও জানো। তাহলে সেক্ষেত্রে a বাই পি দিয়ে ওটা বের করে ফেলবা। আর হাইড্রোলিক ডেপথ হচ্ছে is the ratio of the weighted area to the top width. তো টপ উইডথ সম্পর্কেও জানো, টপ উইডথ তোমরা অলরেডি বের করেছো। রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে হলো বটম উইডথ যেটা সেটা টপের সেম, আর ট্রাপিজয়েডালের ক্ষেত্রে হলো টপ উইডথ তোমরা জানো বি প্লাস 2nd। তাহলে ডি হবে, হাইড্রোলিক ডেপথ হবে a বাই টি। এই ফর্মুলাগুলা তোমরা অলরেডি এইটুকু আগে জেনে আসছিলা, আগে জানতা, তারপর আজকে আবার দেখলা। এবং হাইড্রোলিক রেডিয়াস এবং হাইড্রোলিক ডেপথ এই ফর্মুলাগুলো তোমাদের সব সময়ের জন্য কাজে লাগবে। সুতরাং এটা তোমাদেরকে একেবারে
মানে একেবারেই মুখস্থ মতো রাখা থাকা লাগবে, মানে এটা তোমার চিন্তা করে বের করার সুযোগ নাই। যেমন রেক্টাঙ্গুলার ক্ষেত্রে হলো বিডি এরিয়া, ট্রাপিজয়েডের ক্ষেত্রে বিডি প্লাস এনডি স্কোয়ার, কোঅর্ডিনেট পেরিমিটার হলো বি প্লাস 2d, আর এটা হলো বি প্লাস 2d রুট ওভার এন স্কোয়ার প্লাস 1। এটা সবসময় তোমাদের মুখস্থ মতো থাকা লাগবে। আর হাইড্রোলিক রেডিয়াস আর ইকুয়াল টু এ বাই পি, এটা তোমাদের সবসময় জানা থাকা লাগবে। তো এই ছোট্ট ফর্মুলাগুলো তোমাদের মুখস্থ রাখতে পারবা না? জি স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ ঠিক আছে। এরপরে তোমাদের আসবে হলো আমরা ইউনিফর্ম ফ্লোর ক্ষেত্রে কিভাবে আমরা ভেলোসিটি গুলা বের করব সেটা আমরা দেখবো। সেই জন্য আমাদেরকে ছোট্ট ডেরিভেশন পড়তে হবে আর ছোট্ট ফর্মুলা জানা থাকা লাগবে, এবং সেটা কিভাবে তোমার সেখান থেকে বের করবো আমরা সেটা আমরা করব। এখন এর আগে তোমাদেরকে জানতে হবে, তোমরা অলরেডি আশা করি তোমরা পড়েছো এনার্জি এবং হেড পড়েছো, এনার্জি পড়েছো, টোটাল হেড পড়েছো, টোটাল এনার্জি পড়েছো, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে একটা ওপেন চ্যানেলের ক্ষেত্রে তার 3 রকমের হেড হবে অথবা 3 রকমের এনার্জি হবে। একটা কি হবে এলিভেশন এনার্জি অথবা ডেটাম হেড, যেটা তাই না? জি স্যার। ডেটাম হেড, সেটা আমরা জেড দিয়ে ডিনোট করি। আবার প্রেসার হেডটা হচ্ছে মানে সেটা হলো তোমার যে ডেপথ অফ যে হবে, ডেপথ অফ ফ্লো যেটা হবে বা ডেপথ হবে সেটা ডি অথবা ওয়াই, যেটাকে তোমরা বলো সমান সমান হবে পি বাই ওমেগা। সেটা হলো তার প্রেসারের জন্য যতটুকু পরিমাণ হবে সেটা হলো পি বাই ওমেগা, সেটা তো তোমরা জানো তাই না? আর ভেলোসিটি হেডটা কিভাবে বের করো তোমরা? ভেলোসিটি হেড কি ফর্মুলা দিয়ে? ভি স্কয়ার বাই 2g স্যার। ভি স্কোয়ার বাই 2rg। এই তিনটা যখন যোগ করবা তখন সেটাকে আমরা কি বলবো? টোটাল এনার্জি অথবা টোটাল হেড, তাই না? জি স্যার। আচ্ছা, টোটাল এনার্জি বরাবর দিয়ে যদি তুমি একটা লাইন টানো সেটাকে আমরা বলবো হলো এনার্জি গ্রেডিয়েন্ট লাইন। আর যদি তোমার ওয়াটার সারফেস যে বরাবর, তার মানে জেড প্লাস পি বাই ওমেগা বরাবর দিয়ে যদি তুমি একটা লাইন টানো সেটাকে বলবো আমরা হাইড্রোলিক গ্রেডিয়েন্ট অথবা হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন। জি স্যার। আর আর বটমে যেটা থাকবে সেটা হলো চ্যানেল বেড, সেটা হলো চ্যানেল বেডের জন্য। তাহলে তিনটার জন্য তিনটা স্লোপ হবে। একটা হলো তার বটমের জন্য একটা স্লোপ হবে, ওয়াটার সারফেসের জন্য একটা হবে, আর এনার্জি গ্রেডিয়েন্টের জন্য একটা সারফেস হবে। কিন্তু যখন আমরা ইউনিফর্ম ফ্লো যখন পড়ব তখন সেক্ষেত্রে ডেপথ, ওয়াটার এরিয়া, ভেলোসিটি এবং ডিসচার্জ এট এভরি সেকশন অফ দ্য চ্যানেল রিজ আর কনস্ট্যান্ট। তিনটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কি হবে? তার চ্যানেলের বেড যেটা হবে তার থেকে তুমি সব জায়গায় তুমি ভি সমান পাবা, মানে প্রেসার সমান পাবা। তাহলে পি বাই ওমেগা বা ডেপথ অফ ফ্লো যেটা সেটা সমান পাবা। তাহলে সেক্ষেত্রে তার যে ওয়াটারের যে ওখানে যে ওয়াটার সারফেস বরাবর যে তোমার স্লোপটা পাবা আর নিচের বেডের যে স্লোপটা পাবা এটা এবং ওটা সমান হবে। আবার তার সাথে ভি স্কোয়ার বাই 2 যেহেতু ওগুলো সব সমান থাকবে, ভি সব জায়গায় সমান, তাহলে ভি স্কোয়ার বাই যেটা হবে ওইটাও তোমার সমান হবে। তার মানে এই তিনটাই ইউনিফর্ম ফ্লোর ক্ষেত্রে তিনটাই সমান হয়ে সেটাই একটা হয়ে যাবে, মানে একটা স্লোপ, মানে তিনটার জন্য একই রকম হবে, সেম হবে। আচ্ছা, আমরা আসি তাহলে, তোমরা যেহেতু অতটুকু পরিমাণ জানো, এখন দেখো ইউনিফর্ম ফ্লো, এই ফিগারটা তোমাদের আঁকতে হবে। আঁকলে তোমাদের একটু জানা হয়ে যাবে, সেই জন্য তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এই লাইনগুলো কিন্তু তোমরা আর এখন দিও না, এটা আমি দ্বারা মুছাই দিই না। ঠিক আছে, হ্যাঁ। দেখো, এটা আমরা ওয়াই ধরেছি y1, কিন্তু আমরা এটাকে আসলে d1 বলবো। y1 সমান সমান d1, আমরা এটাকে y1 না বলে তোমরা যখন ফিগারটা আঁকবা তখন সেটাকে d1 বলবা, মানে জাস্ট হলো এখান থেকে ওয়াটার সারফেস থেকে এই চ্যানেল বেড মানে ডেপথ অফ ফ্লো, এটাকে হবে d2। এই জন্য আমি এই জন্য দেখাই দিলাম y1 সমান সমান d1 সমান সমান p1 বাই ওমেগা।
ফিগার আঁকা শেষ হয়েছে? জি স্যার। জি স্যার। তাহলে ওটা সমান সমান লেখো ভি স্কোয়ার বাই 2g সমান সমান লেখো ভেলোসিটি হেড, এটা সমান সমান লেখো প্রেসার হেড, আর z1 সমান সমান লেখো এলিভেশন হেড। তোমরা অলরেডি পড়ে আসছো, সুতরাং ওটা অত বেশি তোমার হলে চলবে। এখন দেখো S0 হলো চ্যানেল বেড, যেটা আমরা বলছিলাম চ্যানেল বেডের জন্য যে স্লোপটা সেটা বেড স্লোপ, এটা হলো সে ওয়াটার সারফেসের জন্য যেটা সেটা হলো, আর এটা হলো এনার্জি গ্রেডিয়েন্টের জন্য যেটা, সেই তিনটা। কিন্তু ইউনিফর্ম ফ্লোর ক্ষেত্রে কি হবে, এটা 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 এবং তিনটা লাইন হবে প্যারালাল। আর দেখো এখানে যে পরিমাণ আমি টোটাল এনার্জি হেড পেলাম, টোটাল হেড পেলাম, এখানে আমার এই বরাবর এখানে এসে এরকম হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে আমি পেলাম হলো এই যে একটু পরিমাণ লস পাইলাম। তো এটাকে আমরা বলবো হলো হেড লস। হেড লস কি জন্য হবে, বিভিন্ন কারণে হতে পারে, সেটা আমরা পরে পড়বো হেড লস কেন হয়। তাহলে এখন আমরা আগাবো, ফিগার আঁকা শেষ? জি স্যার। আচ্ছা, এখন দেখো the flow is uniform when the depth, water area, velocity and discharge at every section of the channel reach are constant. এটা আমরা ওই দিন ভালো মতোই বলেছিলাম এবং তোমরা সেটা মনে রেখেছো। The channel bed, water surface and energy gradient line are parallel. প্যারালাল হলে কি হবে, S0 সমান সমান SW সমান সমান SF সমান সমান S, তাহলে একটাই S হবে, সবগুলা সেম হবে। আর the depth of uniform flow is called the normal depth. এখন আমরা এটার মাধ্যমে একটা ইকুয়েশন দেখবো, the general form of equation used for the computational of velocity of uniform flow is given below. V equal to C R to the power X S to the power Y. তো আমরা এখানে V জানি, আমরা মিন ভেলোসিটি অফ ফ্লো, এটা মিটার পার সেকেন্ড। আর জানি, আরটা কি বলতো, আর স্যার স্যার রেডিয়াস। হাইড্রোলিক হাইড্রোলিক রেডিয়াস। রেডিয়াস, রেডিয়াস একটু আগে আমরা অনেকক্ষণ আলোচনা করলাম হাইড্রোলিক রেডিয়াস, আর এস হচ্ছে স্লোপ, তাই না? এখন দেখো সি হচ্ছে একটা কোএফিসিয়েন্ট, কোএফিশিয়েন্ট। আবার এক্স এবং ওয়াই এই দুটো একটা কোএফিসিয়েন্ট, অথবা তুমি এক্সপোনেন্ট যাই বলো। এইগুলাকে এক্সপেরিমেন্টের মাধ্যমে, ট্রায়াল এররের মাধ্যমে বা এক্সপেরিমেন্ট বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে বিভিন্ন সায়েন্টিস্টরা বিভিন্ন ভাবে সেগুলোকে করেছে, এবং সেগুলা ভি ইকুয়াল টু মিন ভেলোসিটি অফ ফ্লো, তারপরে আর ইকুয়াল টু হাইড্রোলিক রেডিয়াস, এস হলো স্লোপ অফ দ্য চ্যানেল, আর হলো রেজিস্ট্যান্স কোএফিসিয়েন্ট, এন্ড এক্স এবং ওয়াই ও কোএফিসিয়েন্টস। এখন the numerical values of coefficients and exponents must be derived from experimental observations. Experimental observation এর মাধ্যমে এই জিনিসগুলোকে বের করব। এখন সি বের করার জন্য চেজি একটা ফর্মুলা দিয়েছে, চেজি ফর্মুলা দেওয়ার পরে সে এক্স এবং ওয়াই দেয় নাই। হ্যাঁ, এই যে এখানে সি বের করার জন্য সে চেজি একটা ফর্মুলা দিয়েছে, চেজি সায়েন্টিস্ট, কিন্তু এক্স এবং ওয়াই দেয় নাই। আবার এক্স এবং ওয়াই বের করার জন্য আবার বেজিন এবং কাটার তোমার এই ভ্যালুগুলোকে বের করার জন্য সি প্রথমে না, সরি, সিটাকে এখানে দেখো, the most widely used equation for computational of uniform flow velocity are those developed by Chezy and Manning. Chezy এবং ম্যানিং এই দুটো ইকুয়েশন, বিশেষ করে ম্যানিংস ইকুয়েশন তোমাদেরকে একেবারে ফাইনাল ইয়ার মাস্টার্স এবং সারা জীবনের জন্য লাগবে, ম্যানিংস ইকুয়েশন এবং চেজিস ইকুয়েশন। এই দুটো জিনিস, এই ইকুয়েশন দুটো তোমাদের সব সময়ের জন্য দরকার পড়বে। এখন দেখো দ্য চেজিস ফর্মুলা, ভি সমান সমান হলো সি রুট ওভার আর এস। সি রুট ওভার আর যদি হয় তাহলে আর এর ভ্যালু কত বলছে চেজি, আর এক্স এর ভ্যালু কত বলছে? বলে নাই তো স্যার। বলে নাই। রুট মানে কত? ও হাফ স্যার। হাফ হবে, তাই না? জি আর স্যার। এস টু দি পাওয়ার হাফ, মানে তাহলে
চেজি বলেছে যে আর এর যে এক্স এর যে ভ্যালুটা সেটা হলো হাফ, ওয়াই এর যে ভ্যালুটা সেটা হলো হাফ। আচ্ছা, কিন্তু আবার সির ক্ষেত্রে বলছে যে চেজিস কনস্ট্যান্ট ডিপেন্ডস অন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য চ্যানেল, কিন্তু সে কিন্তু ভ্যালু বলে নাই। ভ্যালু বলেছে? বলছে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য চ্যানেল। কিন্তু এটাকে আবার বেজিন একটা ফর্মুলা বলেছে, যে বেজিন যেহেতু চেজি সেটা ডাইরেক্ট বলে নাই, বেজিন বলেছে যে ঠিক আছে, তাহলে এই ফর্মুলার মধ্যে সে আবার এক্সপেরিমেন্ট করেছে, এক্সপেরিমেন্ট করে সে বলছে যে এই ফর্মুলার মাধ্যমে সিটাকে বের করা যাবে। তখন সে একটা সি এর জন্য একটা ফর্মুলা দিল। আচ্ছা, সে সি ফর্মুলা দেওয়ার পরে দেখে এই ফর্মুলার মধ্যে আননোন কয়টা আছে, আর এবং কে। কিন্তু আর আমরা জানি হাইড্রোলিক রেডিয়াস, হাইড্রোলিক রেডিয়াস বের করার সিস্টেম আমরা জানি, কি জানি সেটা আর ইকুয়াল টু এ বাই পি। পি। আর কে আবার সে আবার একটা জিনিস বাজায় রাখছে, সেটা হলো কে। কেটা আবার কি? কেটা হলো হয় আর কে সমান সমান হলো বেজিনস কনস্ট্যান্ট ডিপেন্ডস অন দ্য রাফনেস অফ দ্য চ্যানেল সারফেস। এখন বেজিন আবার বলছে যে কেটা ডিপেন্ড করবে হলো তার রাফনেস কেমন হবে তার উপরে। তো সেটা তো তোমাদের সবকিছু মনে রাখা মুখস্থ করা সম্ভব না, এই জন্য তোমার এরকম একটা টেবিল পাবা। এই টেবিলের মধ্যে দেখো, এই যে দেখো ভ্যালুজ অফ কে, তোমার টাইপ অফ ইনসাইড সারফেস অফ চ্যানেল, চ্যানেলের যে বিভিন্ন সারফেস আছে, আর্থ অফ ভেরি গুড সারফেস, আর্থ অফ অর্ডিনারি সারফেস, আর্থ অফ রাফ সারফেস। তাহলে সেক্ষেত্রে ওই এইগুলোর উপর ডিপেন্ড করে কে এর ভ্যালু গুলা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছো? স্যার এগুলা কি স্যার? হ্যাঁ, স্যার এগুলা বলো, দেখে তো এগুলো তার হলো মাথা হ্যাঁ। স্যার এগুলা দেখে মাথা ঘুরতেছে স্যার। আচ্ছা শোনো, আজকে তাহলে তোমাদের এই পর্যন্ত থাক, এই পর্যন্ত থাক। এই পর্যন্ত কি মাথা ঘুরছে কিনা বলো? এই পর্যন্ত মাথা ঠিক আছে? জি স্যার, এই পর্যন্ত ঠিক। এর পর্যন্ত এই পর্যন্ত বুঝতে মাথা ঠিক আছে তো? জি স্যার। জি জি স্যার। আচ্ছা, স্যার। এই পর্যন্ত মাথা ঠিক থাকুক। নেক্সট ক্লাসে আবার যখন আসবো তখন আবার ঠান্ডা মাথায় আসবা, তখন আবার মোটামুটি সব ঠিক হয়ে যাবে। এখন পর্যন্ত আমরা এই পর্যন্ত এই পর্যন্ত থাকি, হ্যাঁ? এরপরে আমরা নেক্সট ক্লাসে আমরা বাকিটুকু আগাবো। ওকে স্যার। তাহলে আমরা এই প্রথম থেকে কি পড়লাম বলো, যে কোনো একজন বলো তো প্রথম থেকে কি পড়েছি? স্যার ওপেন চ্যানেলের ক্লাসিফিকেশন, তারপর ক্লাসিফিকেশন গুলোর কিছু ডেসক্রিপশন আপনি পড়ালেন, তারপর জিওমেট্রিক এলিমেন্টস অফ চ্যানেল সেকশন। এখানে দুইটা ক্লাসিফিকেশনের মধ্যে এইভাবে চ্যানেলের বললে হবে না, এইভাবে বললে হবে না। ক্লাসিফিকেশন স্যার হলো ক্লাসিফিকেশনের ভিতরে ক্যানেল, ফ্লুম, একটা হচ্ছে চুট, ন্যাচারাল এবং ড্রপ। আর্টিফিশিয়াল। একটা হচ্ছে ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল। ন্যাচারাল চ্যানেলের জন্য আমরা কিছু জিনিস বৈশিষ্ট্য পড়লাম, এরপরে হলো আর্টিফিশিয়াল চ্যানেলে গেলাম। আর্টিফিশিয়াল চ্যানেলের জন্য আবার ভাগ করলাম, সেখানে হচ্ছে ক্যানেল, ফ্লোম, চুট, ড্রপ, কালভার্ট এবং টানেল, এইগুলো সম্পর্কে আমরা পড়লাম। তারপরে চলে গেলাম হলো জিওমেট্রিক এলিমেন্টস অফ ওপেন চ্যানেল সেকশন, তাই না? তো ওপেন চ্যানেল সেকশনের জন্য জিওমেট্রিক এলিমেন্টস পড়লাম। জিওমেট্রিক এলিমেন্টস এর মধ্যে প্রথমে ডেপথ ফ্লো, স্টেজ, টপ উইডথ, তারপরে হলো ওয়েটেড পেরিমিটার, ওয়েটেড এরিয়া, হাইড্রোলিক রেডিয়াস এবং হাইড্রোলিক ডেপথ, তাই না? হাইড্রোলিক ডেপথ অফ ফ্লো, স্টেজ, টপ উইডথ, ওয়েটেড এরিয়া, ওয়েটেড পেরিমিটার, হাইড্রোলিক রেডিয়াস এবং হাইড্রোলিক ডেপথ। তারপর আমরা চলে গেলাম হলো ইউনিফর্ম ফ্লোতে। ইউনিফর্ম ফ্লোর এই জিনিসটা তোমরা আগেই পড়েছো। তোমার এর মধ্যে কি টোটাল হেড এর মধ্যে কি কি জিনিস থাকে, এলিভেশন হেড, প্রেসার হেড, ভেলোসিটি হেড, এই জিনিসগুলো থাকে সেটা। তারপর চ্যানেল বেড কি হাইড্রোলিক এনার্জি গ্রেডিয়েন্ট লাইন হবে, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন হবে কি কি দুটো জিনিসের সাপেক্ষে, জেড প্লাস পি বাই ওমেগা। আর যখন এনার্জি গ্রেডিয়েন্ট লাইন ড্র করবো আমরা তখন তিনটা জিনিস নিতে হবে। তখন কি হবে? এলিভেশন, প্রেসার এবং ভেলোসিটি, এই তিনটা যোগফল নিয়ে তারপর আমরা ওই লাইনটা ড্র করবো। এরপর আমরা চলে গেলাম হলো ইউনিফর্ম ফ্লো কি জিনিস। তারপরে তার যেহেতু প্যারালাইন ইউনিফর্ম ফ্লো, যেহেতু এই চ্যানেল বেড, ওয়াটার সারফেস এবং এনার্জি গ্রেড লাইন আর প্যারালাল, সেই জন্য প্রত্যেকটা স্লোপ সমান হবে এবং সেটাকে আমরা এস দিয়ে ডিনোট করব। আর এটা ডেপথটাকে আমরা নরমাল ডেপথ বলবো। আর জেনারেল কম্পিউটেশনের জন্য আমরা একটা জেনারেল ফর্মুলা, এটা হলো জেনারেল ফর্ম। এই সি এটা কিভাবে বের করে লাগবে, এক্স কিভাবে পাবো, আর কিভাবে পাবো, ওয়াই কিভাবে পাবো, সেই জিনিসগুলো আমরা পরবর্তীতে নেক্সট ক্লাসে আমরা পড়বো। এইটুকু পর্যন্ত ঠিক আছে তো না? এইটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? নাই স্যার। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে আমরা ওই জিনিসগুলো পড়বো না। এই যে অনেকগুলো বড় বড় ইকুয়েশন, কিন্তু দেখলে ভয় পাওয়ার কিছু না, এগুলো
এরপর কম্পেয়ার দেখবা, এরপর আমরা ইকোনমিক চ্যানেল সেকশনে গিয়ে আমরা দুইটা ডেরিভেশন করবো। তাহলে আপাতত ওই পর্যন্ত থাক, ঠিক আছে? তাহলে তোমরা ভালো থাকো। নেক্সট ক্লাস তাহলে রবিবারে, ইনশাআল্লাহ রবিবারে 2টায়, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। তুমি জাকিরুল নিয়েছিলা, স্ক্রিনশট নিয়েছি তো না? জি স্যার, স্ক্রিনশট নিয়েছি স্যার। আচ্ছা, ওকে, তাহলে তো ভালো থাকে সেই পর্যন্ত। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।